যেটা আমরা প্রথমে জানবো সেটা হচ্ছে থার্মোডাইনামিক সিস্টেম, যেটা দিয়ে বেসিক ডেফিনেশন কতগুলো শুরু হবে। তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা মানে মূল বিষয় যেটা থার্মোডাইনামিক্স সেটাতে ঢুকবো। তার আগে কিছু বেসিক প্রিন্সিপাল এবং বেসিক ডেফিনেশন আমাদের জেনে নিতে হবে। তোরা ক্লাস 12 থেকেই বিভিন্ন গ্যাস ইকুয়েশন গুলো যেগুলো পড়ে এসছিস, সেগুলোই থার্মোডাইনামিক্স এর বেসিসে কিভাবে আবার রিএস্টাবলিশ করা যায়, এবং এই থার্মোডাইনামিক্স কে কাজে লাগিয়ে যখন থার্ড ইয়ারে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং সলিড স্টেট ফিজিক্স পড়বি, তখন এই লস গুলোই বারবার ফিরে ফিরে আসবে। সেই জন্য শুরু থেকেই আমাদের যদি ফান্ডামেন্টাল টপিক গুলো বা বেসিক আইডিয়া গুলো ঠিক থাকে, তাহলে আমাদের পরবর্তীতেও ধাপে ধাপে বুঝতে সুবিধা হবে। আমি যেহেতু এখানে অনেক ডেফিনেশনের ব্যাপার আছে, আমি আজকের মূলত ডেফিনেশন গুলো ইংরেজিতেই দেওয়ার চেষ্টা করব। আর যেখানে তোরা বুঝতে পারবি না আমাকে নক করবি, আমি জেনারেলাইজ করে বোঝানোর চেষ্টা করছি। তাহলে প্রথমে আমাদের থার্মোডাইনামিক্স জানতে গেলে বুঝতে হবে যে হোয়াট আর দ্য থার্মোডাইনামিক্যাল সিস্টেমস। এখন সিস্টেম আমরা ছোট থেকে যেগুলো জেনে এসেছি, সেটা সবসময় ডিফাইন করা হয় একটা ডেফিনিট কোয়ান্টিটি অফ ম্যাটার দিয়ে। এই ম্যাটার গুলো মূলত তিন রকম হতে পারে জানিস: সলিড, লিকুইড আর গ্যাসেস। কিন্তু এগুলো বাউন্ডেড বাই সাম ক্লোজড সারফেস থাকতে হবে। যেমন একটা সিম্পলেস্ট এক্সাম্পল কি হবে? সিস্টেম আ গ্যাস কন্টেইনড ইন এ সিলিন্ডার উইথ এ মুভেবল পিস্টন। একটা কন্টেইনারের মধ্যে গ্যাস আছে, ছবিতে দেখতে পাচ্ছি, সে উপরে একটা পিস্টন আছে, পিস্টনটা উপরে নিচে মুভ করছে। পিস্টনটা স্ট্যাটিক হলেও সেটা একটা সিস্টেম, পিস্টনটা মুভ করলেও সেটা একটা সিস্টেম। দেন আরেকটা জিনিস হতে পারে যে এই যে কোনো সিস্টেম যখন বলছি, ওদের মাথায় রাখতে হবে যে কোয়ান্টিটি অফ ম্যাটার অফ ফিক্সড মাস হতে হবে। মাসের এখানে একটা বিষয় আছে, ফিক্সড মাস অ্যান্ড আইডেন্টিটি অন হুইচ দ্য অ্যাটেনশন ইজ ফোকাসড ইন ওয়ার স্টাডি। তা এভরিথিং এক্সটার্নাল টু দ্য সিস্টেম, এই সিস্টেমের বাইরের যা কিছু, ইজ দ্য সারাউন্ডিংস। যেমন আমরা প্রাকৃতিক বিষয়গুলোতে বলে থাকি যে আমাদের সিস্টেম মানে হচ্ছে ভেতরের অবজেক্টটুকু বা আমাদের ঘর বাড়িটুকু, আর তার বাইরের টুকু হচ্ছে সারাউন্ডিংস। অ্যান্ড দ্য সিস্টেম ইজ সেপারেটেড ফ্রম দ্য সারাউন্ডিংস বাই দ্য সিস্টেম বাউন্ডারিজ। এটা বুঝতে খুব একটা অসুবিধার কিছু নেই। তোর কোর ব্যাপারটা যদি সিস্টেম হয় আর বাইরের ব্যাপারটা যদি সারাউন্ডিংস হয়, তাহলে দেয়ার মাস্ট বি আ সেপারেশন ইন বিটুইন সিস্টেম অ্যান্ড বাউন্ডারি। That boundary, that is called boundary. So these boundaries may be either movable or fixed, যেটা পিস্টনের ক্ষেত্রে একটু আগে বললাম। পিস্টনটা ক্রমাগত ওঠানামা করতে পারে, ওঠানামা করলে ভেতরের ভলিউম টু আমার কম্প্রেশন হবে, আইদার নয় রেরিফ্র্যাকশন হবে। ঠিক আছে? তাহলে এই বাউন্ডারিজ গুলো সবসময় ফিক্সড নাও হতে পারে। আর সেকেন্ড একটা কথা কি, যে এই ছবিটা দেখতে পাচ্ছিস ডান দিকে নিচে, সেখানে কি আছে? গ্যাস ইন দ্য সিলিন্ডার ইজ কনসিডার্ড টু বি দ্য সিস্টেম ওয়েন দ্য সিলিন্ডার ইজ হিটেড। তাহলে কি হবে? হিট করলে কি হবে? নিচ থেকে হিটেড ফ্রম বিলো, ধর নিচ থেকে আমি হিট করছি, তাহলে কি হবে সিস্টেমের মধ্যে? পিস্টনটা উপরে উঠবে না নিচে নামবে? স্যার উপরে উঠবে। কেন? ভলিউম বেড়ে যাবে, স্যার এনার্জি একটা ট্রান্সফার হচ্ছে। সিলিন্ডার যখন হিট করা হচ্ছে, হিট করা মানে কি বাড়ছে? স্যার ইন্টারনাল এনার্জি, টেম্পারেচার বাড়বে। হিট করা মানে টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার অফ দ্য গ্যাস উইল ইনক্রিজ and the piston will rise. As the piston rises, the boundary of the system moves. বুঝতে পারছি? পিস্টন যেখানে ছিল সেখান থেকে যদি উপরে উঠে যায়, তাহলে বাউন্ডারি আমার সিস্টেমের যেটা ছিল, তাহলে বাউন্ডারি অফ দ্য সিস্টেম অলসো মুভস উইথ দ্য পিস্টন। সো হিট অ্যান্ড ওয়ার্ক ক্রস দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম। হিট অ্যান্ড ওয়ার্ক which is interconvertible object cross the boundary of the system during this thermodynamic process, but the matter that comprises the system can always be identified. তো যার ভেতরে যে গ্যাস সিস্টেমের মধ্যে পিস্টনটা ওঠানামা করছে, সেইটা আগে আর পরে আইডেন্টিক্যাল হবে। এরকম হবে না যে মাঝখানে অন্য কোনো গ্যাস মলিকিউলের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এই ফাউন্ডেশন, হচ্ছে আমাদের শুরু এখান থেকে, যে এক্সাম্পল অফ এ থার্মোডাইনামিক সিস্টেম when a piston is constantly moving upward and downward, টেম্পারেচার নিচ থেকে যদি বাড়ানো হয়, তাহলে
পিস্টনটা উপরের দিকে উঠবে, বাউন্ডারিও শিফট করে যাবে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড, এটা হচ্ছে প্রথম আমি এক্সাম্পল দিলাম কিসের, থার্মোডাইনামিক সিস্টেমস। সিস্টেমস এর মধ্যে কি কি পড়ে গেল? একটা ডেফিনিট সিস্টেম হলো, তার বাইরের আউটসাইড যেটা সেটাকে সারাউন্ডিংস বলছি, আর এই দুটোর ডিভিশন যেটা দিয়ে, যেরকম বাড়ি আর রাস্তার মাঝে আমাদের বাউন্ডারি থাকে, ওই রকম বাউন্ডারি। তারপর এর পরেই যেটা শিখতে হবে থার্মোডাইনামিক্সে, সেটা হচ্ছে এখানে আরেকটা বিষয় জানার আছে, যেটা আমি লিখে রেখেছি, দেখ, যে সিস্টেমস প্লাস সারাউন্ডিংস এই দুটোকে একসাথে ইউনিভার্স বলবে। ইউনিভার্স মানে আমাদের গ্রহ নক্ষত্রর ওই ধারণাটা নয়, এখানে হচ্ছে এই লোকাল ইউনিভার্স, মানে আমি যেই সিস্টেমটাকে ফোকাস করছি, যার যেই সিস্টেমটা নিয়ে আমি পি ভি এবং টি এর ইকুয়েশন অফ স্টেট ডেভেলপ করছি, সেই দুটোকে একসাথে, থার্মোডাইনামিক সিস্টেম মে কন্টেইন নো সাবস্টেন্স এট অল but may consist of radiant energy or electric and magnetic field। মানে কি, এই পিস্টনের ভেতরে আমার সবসময় গ্যাস নাও থাকতে পারে। গ্যাস না থাকা মানে there is no substance, এটা ভাবার কোনো কারণ নেই। কারণ রেডিয়েশন যখন পড়বো থার্মাল ফিজিক্সে, দেখবো রেডিয়েশন ইজ এ ফর্ম অফ এনার্জি। সেখানে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডও সাইমালটেনিয়াসলি বা আইদার অর বা একসাথে দুটো প্রেজেন্ট থাকতে পারে। তাহলে দ্য কম্বিনেশন অফ এ সিস্টেম অ্যান্ড ইটস সারাউন্ডিংস is called universe। মনে থাকবে, the combination of a system and its surroundings is called universe। আচ্ছা, সিস্টেম আমি আগেই বলছি, যখনই বলবো তখন রেড দিয়ে লিখেছি, দেখ, অলওয়েজ আমরা তিন রকম সিস্টেমের অবতারণা করব। একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজড, আর একটা হচ্ছে আইসোলেটেড। নাম থেকে এগুলো কিন্তু খুব অবভিয়াস। ওপেন তাহলে কোনগুলো? সিস্টেম হুইচ ক্যান এক্সচেঞ্জ ম্যাটার অ্যান্ড এনার্জি উইথ দ্য সারাউন্ডিংস ইজ কল্ড দ্য ওপেন সিস্টেম। মানে যার মধ্যে কোনো আমার কোনো কনস্ট্রেন্ট নেই যে ম্যাটার বা এনার্জি বাইরের থেকেও নিতে পারবে না বা দিতে পারবে না, সেই জন্যই নামটা ওপেন। তার মানে কনস্ট্যান্ট এক্সচেঞ্জ অফ ম্যাটার এন্ড এনার্জি যার সাথে করতে পারবো সেটাই হচ্ছে ওপেন সিস্টেম। এর একটা উদাহরণ কি? এয়ার কম্প্রেসার। ঠিক আছে? ক্লোজড সিস্টেম কোনগুলো? নাম থেকেই বোঝা যাচ্ছে, সিস্টেম হুইচ ক্যান এক্সচেঞ্জ অনলি এনার্জি, কিন্তু কোনো ম্যাটার বা পার্টিকেল এক্সচেঞ্জ সম্ভব নয়, শুধু এনার্জি এক্সচেঞ্জ করতে পারবে উইথ দ্য সারাউন্ডিংস ইজ কল্ড ক্লোজড সিস্টেম। এক্সাম্পল কি? গ্যাস এনক্লোজড ইন এ সিলিন্ডার এক্সপ্যান্ডস when heated and drives the piston outwards। আইসোলেটেড কোনটা? এই দুটোর কোনোটাই নয়। A system which is thermally insulated and has no communication of heat or work with the surroundings is called the isolated system। আমাদের থার্মোডাইনামিক্সে যত আমরা পড়বো তত এই আইসোলেটেড সিস্টেমটাতে আমরা বেশি কনসেন্ট্রেট করব। অর্থাৎ যেটা অ্যাডিয়াবেটিক্যালি ইনসুলেটেড, মানে বাইরের সাথে কোনো কমিউনিকেশন নেই, কোনো হিট বা ইন টার্মস অফ পার্টিকেল বা ম্যাটার কোনোটাই এক্সচেঞ্জ হবে না। আমি আবার বলছি, আই সিস্টেম হুইচ ইজ থার্মালি ইনসুলেটেড, নাম থেকেই বোঝা যাচ্ছে কোনো হিট এক্সচেঞ্জ হবে না, and has no communication of heat or work with the surroundings of is called isolated system। মোটামুটি ভাবে আমরা বুঝতে পারছি। এরপরে নেক্সট কোয়ান্টিটিটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ কল্ড কন্ট্রোল ভলিউম। তোরা যে ভলিউম করে এসেছিস তার মতোই একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে এই নিচের ছবিটার দিকে তাকা, যেটা ব্লু দিয়ে আঁকা আছে। মাস মানে ভর, অ্যাজ ওয়েল অ্যাজ হিট অ্যান্ড ওয়ার্ক। হিট মানে তাপ এবং কার্য, ওয়ার্ক মানে হচ্ছে আবার ইন টার্মস অফ মোমেন্টাম। হ্যাঁ, কারণ মোমেন্টাম এক্সচেঞ্জ দিয়েই তো আমার ফোর্স হয়, ফোর্সের সাথে ওয়ার্কের ডিরেক্ট রিলেশনশিপ আছে, সেজন্য ওয়ার্ক যেখানে বলবো সেখানে ইন টার্মস অফ মোমেন্টাম দিয়ে আমি বলবো। তাহলে মাস অ্যাজ ওয়েল অ্যাজ হিট অ্যান্ড ওয়ার্ক ক্যান ফ্লো অ্যাক্রস দ্য কন্ট্রোল সারফেস। এর এক্সাম্পল কি? এয়ার কম্প্রেশন। নিচের ছবিটাতে দেখ, তাহলে বুঝতে পারবি এক্সাম্পলটা কিভাবে হচ্ছে কন্ট্রোল ভলিউমের। মোটর থেকে ওয়ার্ক এয়ার কম্প্রেসারের দিকে ওয়ার্ক ফ্লো হচ্ছে, নিচে অ্যারো দিয়ে দেখানো আছে, দেখ, নিচের কম্প্রেসারের দিকে এই যে এখানে ওয়ার্ক ফ্লো হচ্ছে, মোটর থেকে ওয়ার্ক ফ্লো হচ্ছে এয়ার কম্প্রেসারের দিকে। বাইরের যে আচ্ছা, বাইরে এখানে একটা ডটেড সারফেস আছে, সেটা হচ্ছে কন্ট্রোল সারফেস। আচ্ছা, সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে এয়ার কম্প্রেসারের মধ্যে থেকে হিট এইদিকে
বাইরের দিক দিয়ে হিট আউটপুট হচ্ছে, আর এই দিক দিয়ে লো প্রেসার এয়ার ইন, এখান থেকে লো প্রেসার থেকে এয়ার ঢুকছে, আর এদিকে হাই প্রেসার দিয়ে এয়ার বেরোচ্ছে, হাই প্রেসার দিয়ে এয়ার আউট হচ্ছে, লো প্রেসার দিয়ে এয়ার ইন, হাই প্রেসার দিয়ে এয়ার আউট। ওপর দিক দিয়ে হিট এক্সচেঞ্জ হচ্ছে, মোটর থেকে ওয়ার্ক আউটপুট এয়ার কম্প্রেসারে ঢুকছে। তাহলে আমি কন্ট্রোল ভলিউমের ডেফিনেশন কি বলেছিলাম? মাস অ্যাজ ওয়েল অ্যাজ হিট অ্যান্ড ওয়ার্ক or rather momentum can flow across the control surface. এক্সাম্পল হচ্ছে এয়ার কম্প্রেসার। আচ্ছা, এরপরে নেক্সট ইম্পর্টেন্টটা হচ্ছে এই যে এখানে লিখেছি প্রপার্টিজ অ্যান্ড স্টেট অফ এ সাবস্টেন্স। প্রপার্টিজ অ্যান্ড স্টেট অফ এ সাবস্টেন্স সেটা কি? A given mass of water can exist in various forms. যে কোনো মাসের বস্তু আমার বিভিন্ন ফর্মে থাকতে পারে, আইদার লিকুইড, যেটা সবসময় দেখছি, ভেপারাইজড হয়ে যেতে পারে যখন আমি হিট করব, সলিড হয়ে যেতে পারে যখন আমি কুল করব। তাহলে এই তিনটেকে নিয়ে আমি কি বলবো? দেয়ার আর ডিফারেন্ট ফেজেস অফ ম্যাটার। কি আছে? ফেজ। এই ফেজ গুলো কিন্তু আবার কোএক্সিস্ট করতে পারে। যেমন তোরা ছোট থেকে পড়ে এসেছিস 0 ডিগ্রি টেম্পারেচারের বরফ আর 0 ডিগ্রি তাপমাত্রার জল একসাথে থাকতে পারে, পারে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে একটু ডিফিকাল্ট সিচুয়েশনে আস্তে আস্তে ঢুকছি আমরা। তাহলে কি বললাম? আ গিভেন মাস অফ ওয়াটার ক্যান এক্সিস্ট ইন ভ্যারিয়াস ফর্মস। ইফ ইট ইজ লিকুইড, it may become vapor when heated or solid when cooled. Thus we talk about the different phases of substance. A phase, এই ফেজটা আমি কিভাবে ডিফাইন করছি দেখ। A phase is defined as a quantity of matter that is homogeneous throughout. হোমোজিনিয়াস টার্মটা কোত্থেকে এসছে? এটা কে বলবি? অনেক জায়গায় আমরা পড়েছি হোমোজিনিয়াস। আমাদের ম্যাক্সিমাম ডেরিভেশন গুলো কিন্তু ধরে নিয়ে আমরা হোমোজিনিয়াস মিডিয়ামের করছি। কে বলবে এটা? দু রকম হতে পারে, হোমোজিনিয়াস আর হেটেরোজিনিয়াস। হ্যাঁ, নাম থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মানে ম্যাটেরিয়ালস যদি সেম ধরে নিই কোনো ম্যাটারে, তাহলে সেটা হোমোজিনিয়াস মিডিয়াম বলি। আরো সহজ করে বললে এই যে এইখানে যে গ্যাস আছে ভেতরে, ধরে নিই যদি একই প্রকারের গ্যাস আছে, অন্য কোনো নেই, তার মানে থ্রু আউট ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউটেড থাকে গ্যাসটা, তাহলেই আমার ভেতরে হোমোজিনিয়াস বলে নেব। কিন্তু ধর হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সব রকম আছে, তাহলে কিন্তু আর হোমোজিনিয়াস হলো না। ঠিক আছে? থ্রু আউট দ্য ভলিউম আমার ইউনিফর্মলি যদি গ্যাসটা ডিস্ট্রিবিউটেড থাকে এবং একই রকমের মলিকিউল থাকে, দ্যাট ইজ কল্ড হোমোজিনিয়াস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তাহলে থ্রু আউট যদি হোমোজিনিয়াস ধরে নিই, when more than one phase is present, the phases are separated from each other by the phase boundaries. আগেরটা শুধু বাউন্ডারি ছিল, এখন দুটো ফেজের মধ্যে যদি একটা বাউন্ডারি থাকে, দ্যাট আর কল্ড ফেজ বাউন্ডারি। তাহলে in each phase the substance may exist at various pressures and temperatures, or to use the thermodynamic term, in various states. কি বললাম আমি? in each phase, প্রত্যেকটা ফেজে the substance may exist at various pressures and temperatures. এইখানে সাপোজ PV, এইখানে সাপোজ P1 V1, সাপোজ এটা যা খুশি হতে পারতো, P প্রাইম V প্রাইম হতে পারতো, P1 প্রাইম V1 প্রাইম হতে পারতো, কিন্তু দুটো সেমও হতে পারে, আলাদাও হতে পারে। তার মানে এই প্রত্যেকটা ফেজের একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক থার্মোডাইনামিক ভ্যারিয়েবল থাকবে। এখন আমি বলিনি এটা, থার্মোডাইনামিক ভ্যারিয়েবল কি সেটা একটু পরে বলছি। তাহলে in each phase the substance may exist at various pressures and temperatures, or use the thermodynamic term, in various states. The state may be identified or described by certain observables, যেটা একটু আগে বললাম, এই যে observable, and macroscopic properties. Some familiar ones are temperature, pressure, density, etc. ভলিউম কেন বললাম না? এই ভলিউম একটু পরে বলছি। এই প্রত্যেকটাকে এক একটাকে অন্য দুটোর ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে সাম ফ্যামিলিয়ার ওয়ান্স কি? টেম্পারেচার হতে পারে, প্রেসার হতে পারে, ডেনসিটি হতে পারে। ডেনসিটির সাথে ভলিউমের রিলেশনশিপ আছে জানিসই। আচ্ছা,
অবজারভেবলস কেন বলছি একটু পরে বলছি। ম্যাক্রোস্কোপিক প্রপার্টি কেন, বাইরে আমি কিন্তু সাপোজ এটা একটু বোঝার আছে, পরে গিয়ে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন পড়াবো তখন আবার ডিটেলস বলবো। সাপোজ এখানে একটা ক্লোজড কন্টেইনার আছে, এটা একটা আইসোলেটেড ক্লোজড কন্টেইনার, ঠিক আছে, এর ভেতরে সাম গ্যাস মলিকিউলস আছে। এবার আমি যখন বাইরে থেকে কিছু গজ, প্রেসার গজ দিয়ে এটার কিছু মাপবো, কোনো প্রেসার মাপবো, তখন কিন্তু ভেতরের মলিকিউল গুলোর ডায়নামিক্স কেমন সেটা কিন্তু আমি বিচার করতে যাচ্ছি না, যাচ্ছি কি ভেতরে কোন মলিকিউল গুলো কোথায় আছে, তার ক্যারেক্টার কেমন, সেটা কিন্তু আমি বিচার্য বিষয় হচ্ছে না বা আমি জানতে পাচ্ছি না, ঠিক আছে। আমি একটা গজ দিয়ে ভেতরের ওভারঅল প্রেসার কত সেটা মাপার চেষ্টা করছি, যেটা আমি দেখতে পাই না, মানে মাইক্রোস্কোপিক ডিটেলসটা যেহেতু আমি মাপছি না, আমি একটা অ্যাজ এ হোল টোটাল সিস্টেমটার প্রেসার মাপছি, সেই জন্য এটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক প্রপার্টি, ঠিক আছে। আর এই এই ভেতরের মলিকিউল গুলোর নিজেদের মধ্যে ব্রাউনিয়ান মোশন বা তোর কাইনেটিক থিওরি অফ গ্যাস, ভেতরে যেসব ডাইনামিক্স গুলো চলছে, যেটাই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বেসিক্যালি, সেইটার ডিটেলস না জেনেই আমি এটা মাপছি। ম্যাক্রোস্কোপিক মানে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা আমি মাপতে পারছি। এই যেই কোয়ান্টিটি গুলো আমি বাইরে থেকে ভেতরের কিছু ডিটেলস না জেনেই মাপতে পারি, সেগুলোকেই বলে অবজারভেবলস, ঠিক আছে। এই অবজারভেবলস গুলোকে আবার থার্মোডাইনামিক ভ্যারিয়েবল বলে। তাহলে যেই সব থার্মোডাইনামিক ভ্যারিয়েবল গুলো আমি বাইরে থেকে মাইক্রোস্কোপিক ডিটেলস না জেনেই বের করে নিতে পারছি, দ্যাট আর কল্ড ম্যাক্রোস্কোপিক প্রপার্টিস, ঠিক আছে। কিছুটা বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ। এইটা কি বুঝতে পারলি যে এইখানে একটা মাইক্রোস্কোপিক ব্যাপার আছে, যেটা আমি অত ডিটেলসে গেলাম না, আর বাইরে যেটা আমি মাপতে পারলাম সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক। এটা এখন ইম্পর্টেন্ট না হলেও পরে গিয়ে যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়বো ভেরি ইম্পর্টেন্ট একটা পার্সপেক্টিভ হবে, যে হোয়াট ইজ মাইক্রোস্কোপিক অবজারভেবলস এন্ড হোয়াট ইজ ম্যাক্রোস্কোপিক অবজারভেবলস। ফর দ্য সেক অফ কনভিনিয়েন্স আমরা এখন ম্যাক্রোস্কোপিক যে সমস্ত অবজারভেবল গুলো আমি মাপতে পারি সেগুলো নিয়েই ডিসকাস করার চেষ্টা করছি, ঠিক আছে। নেক্সট আসছে আমাদের প্রসেস এন্ড সাইকেলস। কি সেটা আমরা কথায় কথায় ফিজিক্স না হলে অনেক জায়গায় কিন্তু এই দুটো টার্ম ইউজ করি, হোয়াট আর প্রসেসেস এন্ড হোয়াট আর সাইকেলস। Whenever one or more of the properties of a system change, a change in state has occurred. For example, when one of the weights on the piston, এই আগের এই 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 ছবিটাতে দেখ, পিস্টনের ছবিটাতে, when কি বললাম, when one of the weights on the piston is removed, the piston rises and a change in state occurs. For the pressure decreases and the specific volume increases. The path of the succession of states through which the system passes is called the process. এই উপর থেকে যদি একটা পিস্টনের ভার কমিয়ে দিস, এই 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 যে অনেকগুলো যে আছে, এখান থেকে যদি একটা পিস্টনের ভার যদি তুলে দিস, এরাডিকেট করে দিস এইটা, তাহলে এটা একটু হালকা হয়ে গেল, তাহলে ভেতরের প্রেসার সামলানোর জন্য এটা একটু উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট হবে পিস্টনটা, তাহলে কি হবে, এই পিস্টন চেঞ্জ হওয়া মানে স্টেটটা চেঞ্জ হলো। তাহলে ফর দ্য প্রেসার ডিক্রিজেস এন্ড দ্য স্পেসিফিক ভলিউম ইনক্রিজেস। তাহলে বলেছে দ্য পাথ অফ দ্য সাকসেশন অফ স্টেটস, এই আগেরটা যে ছিল এই ভরটা কমানোর জন্য এটা যে উপরে উঠলো, এই দুটো আলাদা আলাদা স্টেট যে হলো, দ্য পাথ অফ দ্য সাকসেশন অফ স্টেটস থ্রু হুইচ দ্য সিস্টেম পাসেস আর কল্ড প্রসেস। এই আগে যে এখানে ছিল এটা যে ইনফিনিটসিমাল বেড়ে এখানে এলো, এইটাই হচ্ছে একটা প্রসেস। আর অনেকগুলো প্রসেসের সমাহার সেটা হচ্ছে সাইকেল। যখন when a system in a given initial state goes through a number of different changes of state or processes and finally returns to its initial state, the system has undergone a cycle. কি বললাম আরেকবার বোঝার চেষ্টা কর। when a system in a given initial state, মানে তার কিছু পিভিটি ছিল, goes through a number of different changes of state, সেটা P1 V1 T1 P2 V2 T2 এরকম চেঞ্জ করলো অনেকবার, or processes অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে সাকসেসিভলি গেল, and finally returns to its initial state, that is PVT, the system has undergone a cycle. বুঝতে পারছি তো, মানে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আবার যদি পুনরায় আগের জায়গায় ফিরে আসে, দ্যাট প্রসেস না, দ্যাট ইজ কল্ড সাইকেল।
Therefore, at the conclusion of a cycle, all the properties have the same value they had at the beginning. Example bhab, steam বা water that circulates through a steam power plant, like the conventional side of a nuclear reactor, undergoes a cycle. কারণ স্টিম বাইরে দিয়ে ঘুরছে, অ্যাকচুয়ালি ওয়াটার ওটা হিট করা হয়েছে বলে স্টিম হয়ে ঘুরছে থ্রু আ স্টিম পাওয়ার প্ল্যান্ট, যেটা আবার যখন টেম্পারেচার কমে যাচ্ছে আবার জল হয়ে যেখানে থেকে জল ইভাপোরেট হয়ে ভেপার হচ্ছিল ওখানেই ফিরে আসছে। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল। জানিস তোরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যেহেতু টেম্পারেচার অনেক বেশি থাকে সেজন্য বাইরে একটা ফিলার দিয়ে অলওয়েজ এরকম ওয়াটার সার্কুলেট করানো হয়, যেহেতু টেম্পারেচার বেশি না হয়ে ভেতরে রিঅ্যাক্টরে কোনো গন্ডগোল ঘটাতে পারে। সাইক্লোটনেও এরকম করা হয়, বা যখন হাই টেসলার ম্যাগনেটিক ফিল্ড কাজ করে তখন চিলারের মাধ্যমে এরকম জল অলওয়েজ সার্কুলেট করানো হয়। তাহলে মোরলেস কিছুটা আমরা ডেফিনেশনের মাধ্যমে কিছু কিছু থার্মোডাইনামিক্যাল প্রপার্টি বা ভ্যারিয়েবল গুলো এখন অবধি বোঝার চেষ্টা করছি। নেক্সট ইম্পর্টেন্ট কি, এনার্জি। এনার্জি তো ছোট থেকে পড়ে আসছি, কিন্তু এখানে থার্মোডাইনামিক এনার্জি কি হবে একটু বল, তারপর আমি কন্টিনিউ করছি। এনার্জি একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, কিন্তু তোদের রেসপেক্টে কি বল, কার সাথে রিলেটেড হবে? এনার্জিটা কোন কোন কোয়ান্টিটির সাথে রিলেটেড হবে? স্যার ওয়ার্ক ডানের সাথে এনার্জি রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, কার সাথে? ওয়ার্ক ডান। হ্যাঁ ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানটা একদম মানে পরে চলে গেলি, আরো বেসিক কি? স্যার হিট। আরো বেসিক, এখনো হিটটা আমি আনিনি, কিন্তু এখনো মানে যেগুলো মেকানিক্সে পড়েছি ওগুলোর ফান্ডামেন্টাল গুলো দিয়ে আছি। আরো বেসিক কি? স্টেট অফ ম্যাটার পড়ানোর সময় আমি কি বলেছিলাম? হ্যাভিং আ ফিক্সড মাস। তার মানে এনার্জি ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট সাচ অ্যাজ মাস, আর মাস জানলে যদি আমি অ্যাক্সিলারেশন জানি তাহলে মাস টাইমস অ্যাক্সিলারেশন হচ্ছে ফোর্স। তাহলে এই দুটো হচ্ছে মোর ফান্ডামেন্টাল। তারপরে ফোর্স থেকে তুই ওয়ার্ক ডান পাবি, ওয়ার্ক ডান থেকে তুই এনার্জি। তাহলে ফান্ডামেন্টাল আমার অবজেক্ট হচ্ছে কিন্তু মাস এন্ড ফোর্স, ঠিক আছে? সেই জন্য এনার্জি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু প্রডিউস অ্যান এফেক্ট। Energy is defined as the capability to produce an effect. It is important to note that energy can be stored within a system and can be transferred. কিসের মাধ্যমে ট্রান্সফার হবে? As heat, for example, from one system to another. যেমন আরেকবার আমি বোঝানোর চেষ্টা কর যে সিস্টেম গুলো এখন অবধি আমি মোটামুটি বুঝে ফেলেছি। সিস্টেম গুলো কি কি দিয়ে ক্যারেক্টারাইজ? থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস দিয়ে ক্যারেক্টারাইজড। এই থার্মোডাইনামিক ভ্যারিয়েবল যেগুলো আমরা মাপতে পারি সেগুলোকে অবজারভেবলস বলে, এবং সেগুলো সবই ম্যাক্রোস্কোপিক প্রপার্টিজ। সেগুলোর মাধ্যমে আমি এনার্জিকে কোয়ান্টিফাই করার চেষ্টা করব। এখানে যা এনার্জি সবই আমি ইন্টারনাল এনার্জি রেসপেক্টে পড়ব, সেটা একটু পরে আমি যাচ্ছি। যা এনার্জি সবগুলোই কিন্তু ইন্টারনাল এনার্জির রেসপেক্টে বলার চেষ্টা করব, ওই কাইনেটিক বা পোটেনশিয়াল নয়। তাহলে আর এনার্জির এক রূপ থেকে আরেক রূপে কনভার্ট হতে পারে হিটের মাধ্যমে, তখন এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কনভার্টেড হতে পারে। নেক্সট একটা ইম্পর্টেন্ট হচ্ছে স্পেসিফিক ভলিউম। দেখ ওই স্মল ভি দিয়ে লিখেছি, স্পেসিফিক ভলিউম অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ভলিউম পার ইউনিট মাস। ভলিউম পার ইউনিট মাস, ডেল্টা ভি বাই ডেল্টা এম। তাহলে পাশে ইউনিটও লেখা আছে মিটার কিউব বাই কেজি। তাহলে স্মল ভিটা হচ্ছে এইরকম, ভলিউম পার ইউনিট মাস। আচ্ছা, যদি স্পেসিফিক ভলিউম জানি তাহলে দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স রো ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মাস পার ইউনিট ভলিউম। এখানে কিন্তু ওই এম বাই ভি না করে আমরা 1/v করলাম, কারণ মাস পার ইউনিট ভলিউম বলে দিলাম। and is therefore the reciprocal of the specific volume. তাহলে রো আর ভি হচ্ছে একে অপরের রেসিপ্রোকাল। রো ইজ ইকুয়ালস টু 1/p। নেক্সট ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে প্রেসার। প্রেসার ছোট থেকে পড়ে এসেছিস। প্রেসার ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নর্মাল কম্পোনেন্ট অফ ফোর্স পার ইউনিট এরিয়া।
নর্মাল কম্পোনেন্ট অফ ফোর্স পার ইউনিট এরিয়া, পাস্কালস ল পড়ে এসেছি ছোট থেকে। তাহলে পি হচ্ছে ডেল্টা এফ, এন দিয়েছি কেন বলছি, ডিফারেন্ট সিস্টেমের তো সেই জন্য ডেল্টা লিখেছি, ডেল্টা এফ এন ডিভাইডেড বাই ডেল্টা এ, নিউ ইউনিট হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার আর প্যাসকাল। তাহলে মোস্ট থার্মোডাইনামিক্স ইনভেস্টিগেশনস আর কনসার্নড উইথ অ্যাবসোলিউট প্রেসার। মোস্ট প্রেসার অ্যান্ড ভ্যাকিউম গজেস, ভ্যাকিউম গজ মানে যেটা দিয়ে আমরা প্রেসার মাপি, however rate the difference between the absolute pressure and the atmospheric pressure existing at the gauge. This is referred to the pressure, gauge pressure. Atmospheric pressure তোরা ও প্রেসারের ওই এক্সপেরিমেন্টটা তুলে দিয়েছে, এখন দেখবি একটা ব্যারোমিটার লম্বা মতো রাখা আছে আমাদের সেমিনার লাইব্রেরির পাশে, ওটা দিয়ে আমরা অলওয়েজ অ্যাটমসফেরিক প্রেসার দেখি। আর যে কোনো গজ গজ তোরা দেখিস নি, আমার ওই রিসার্চের রুমটা গেলে দেখতে পাবি, যেটা দিয়ে কত প্রেসার সেটা পরিমাপ করা যায়, সেটাকে পিরানি গজ আছে, তারপর এরকম বিভিন্ন রকম গজ আছে, সেটা দিয়ে প্রেসার পরিমাপ করা যায়। তাহলে এইগুলো অব্দি এখনো অব্দি জানতাম। নাও কামস দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ থার্মোডাইনামিক্স, যেটা থেকে শুরু হলো বলতে পারিস, দ্যাট ইজ কল্ড টেম্পারেচার। টেম্পারেচারকে কিন্তু এইভাবে এত সহজে এই স্পেসিফিক ভলিউম বা প্রেসারের মতো কোয়ান্টিফাই করতে পারি না। কেন পারি না বলছি, টেম্পারেচার আমরা যখন বলি আমার হাতে গরম লাগছে, আমি সেটা কি দিয়ে, মানে এটা একটা অনুভূতি, অনুভূতিকে আমি কিভাবে কোয়ান্টিফাই করব, বা আজকে খুব গরম, এটা আমি কিভাবে ফিজিওলজিক্যালি এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা সিস্টেমের ক্ষেত্রে যখন হবে তখন কিন্তু আমি টেম্পারেচার এই কম বেশি, মানে এরকম একটা আপেক্ষিক বা রিলেটিভ ব্যাপার ছাড়া আমার বোঝানো খুব মুশকিল। বা এরকম হতে পারে যে ঠান্ডা জলের সাথে আমরা গরম জল যখন পাশাপাশি মিশিয়ে রাখি, তখন দুটোর মিশে একটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে এলে বুঝতে পারি যে ঠিক আছে। মানে এই রিলেটিভ ব্যাপারটা ছাড়া আমার কিন্তু ডিরেক্টলি কোয়ান্টিফাই করার কোনো উপায় নেই। এই টেম্পারেচার যেখান থেকে আমার থার্মোডাইনামিক্সে এসছে, দ্যাট ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল ল অ্যান্ড কল্ড দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। মনে থাকবে, যেই কনসেপ্ট থেকে প্রথম টেম্পারেচারের কনসেপ্টটা এসছে, দ্যাট ইজ কল্ড দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। মানে এখান থেকে থার্মোডাইনামিক্স শুরু হচ্ছে। মোরলেস টেম্পারেচারকে এইভাবে বলা যায়, দেখ কোনো কোয়ান্টিফাই করা যায় না, আমি বলছি তুই মানে একটু অনুধাবন করার চেষ্টা কর। Although temperature is a familiar property, an exact definition of it is difficult. Thus, we define equality of temperatures. Two bodies have quality of temperatures if when they are in thermal communication, no change in observable property occurs. মানে একটু আগে বললাম দুটো বডিজ এর মধ্যে কখন টেম্পারেচার কম বেশি বলার থেকে পাশাপাশি রেখে ইকুইলিব্রিয়ামে আসা, মানে আমার দুটোর ইকুয়ালিটি, মানে কে কার সমান হচ্ছে তার উপরে টেম্পারেচার ডিপেন্ড করছে। আর এই থার্মাল কমিউনিকেশন মানে এই যেমন ঠান্ডা গরম জল আমরা মিশিয়ে একটা ঈষদুষ্ণ গরম জল করে বিভিন্ন কাজে লাগাই, এই পুরো ব্যাপারটাই হচ্ছে থার্মাল কমিউনিকেশন করে নো চেঞ্জ ইন অবজারভেবলস। কিছু চেঞ্জ হলো না, কিন্তু হিট ট্রান্সফার হলো বটে, কিন্তু এটা ইকুইলিব্রিয়াম টেম্পারেচারে গিয়ে ওটা ফিক্স হলো। জিরোথ ল নেক্সট যেটা আসছে সেটা বলে হচ্ছে, নেক্সট যাচ্ছি, এটি জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, অনেকে হয়তো পড়েছিস এখন অব্দি। জিরোথ ল স্টেটমেন্ট আমি লিখে রেখেছি, দেখ। It states that if two bodies A and B are each separately in thermal equilibrium with a third body C, বোঝাচ্ছি, আগে ছবিগুলোর দিকে তাকা আর আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা কর। ইফ টু বডিজ A and B, তারা বলেনি কিন্তু নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, দেখে কাটা কাটা দিয়ে আমি লিখে রেখেছি কি ইনসুলেটিং পার্টিশন, মানে এই দুটোর মধ্যে কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না। ইনিশিয়ালি কি আছে, এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি ও সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, কারণ এইখানে কোনো কাটা কাটা নেই, থার্মাল ইনসুলেশন নেই, ঠিক আছে। A and B are each separately in thermal equilibrium with a third body C, then A
and B are also in thermal equilibrium with each other. দুটো পাশাপাশি ছবি দিয়ে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার বলছি, the zeroth law of thermodynamics states that if two bodies A and B are each separately in thermal equilibrium with a third body C, then A and B are also in thermal equilibrium with each other. কি বুঝলাম আমি? দুটো সিস্টেম দেখে এই বাইরের যে একদম বাইরের পেরিফেরিয়াল যে রেড কালারের আছে দুটোর মধ্যেই, দ্যাট ইজ কল্ড অ্যাডিয়াবেটিক ওয়াল, মানে বাইরের থেকে কমপ্লিটলি ইনসুলেটেড, বাইরের সাথে কোনো রকম সম্পর্ক নেই, কারণ বাইরের ওয়ালটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল। ঠিক আছে, তার মানে এটা আইসোলেটেড সিস্টেম। এ আর বি ইনিশিয়ালি সি এর সাথে, মানে এ আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে ছিল, বি আর সি ছিল, কিন্তু এ আর বি কিন্তু ছিল না। কিন্তু জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স বলছে এইরকম যদি একটা সিস্টেম থাকে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ আর বিও নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, এ আর বিও তখন আর এই ইনসুলেশন নেই, নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। দ্যাট ইজ কল্ড জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যেখান থেকে কিভাবে টেম্পারেচার কনসেপ্টটা আসছে আমি এই ইকুয়েশনটা দিয়ে বোঝাবার চেষ্টা করছি। এখন অবধি বল, কনসেপ্ট ওয়াইজ কোনো বোঝার অসুবিধা আছে? না স্যার। তাহলে আরেকবার মাথায় ঢোকা, when two bodies have equality of temperatures with a third body, they in turn have equality of temperatures with each other. When two bodies have equality of temperatures with a third body, they in turn have equality of temperatures with each other. বিষয়টা আমি তাহলে এই ছবির ব্যাপারটা আরেকবার বলছি। ইফ দ্য ইনসুলেটিং পার্টিশন ইজ রিমুভড, মানে এ আর বি এর মাঝে যেটা আছে সেটা যদি রিমুভ করি, and systems A and B are brought into thermal contact, we find that there is no further change. This means that the systems A and B are also in thermal equilibrium with each other. This is known as the zeroth law of thermodynamics. Now, conversely, এটা থেকে কিভাবে টেম্পারেচারের কনসেপ্টটা পাওয়া যায় দেখ। Consider three fluids A, B and C. Three fluids, fluid মানে লিকুইডও হতে পারে, গ্যাসও হতে পারে, আমরা ধরে নিচ্ছি গ্যাস, A, B and C। তাহলে সিস্টেমগুলো যেহেতু A, B, C, প্রত্যেকটা সিস্টেমের প্রেসার এবং ভলিউমকে P সাফিক্স A, V সাফিক্স A এইভাবে করে কোয়ান্টিফাই করছি। এর এই সিস্টেমটার প্রেসার হচ্ছে PA, ভলিউম হচ্ছে VA, B এর প্রেসার হচ্ছে PB, ভলিউম হচ্ছে VB, C এর PC, VC। কোনো অসুবিধা নেই, খুব সহজ, এই তো? হ্যাঁ স্যার। এইবার কোয়ান্টিফিকেশনের দিকে যাচ্ছি। যে তার আগে একটু বলে নেওয়া উচিত ছিল আমার, যে ইকুয়েশন অফ স্টেট বলতে আমরা কি বুঝি বল দেখি কেউ। হোয়াট ইজ কল্ড ইকুয়েশন অফ স্টেট? এই এখানে আমি লিখে রেখেছিলাম। পিভি ইকুয়ালস টু আরটি কি একটা ইকুয়েশন অফ স্টেট? হ্যাঁ, মানে যে কোন ইকুয়েশন দিয়ে যদি সেই সিস্টেমটা কোন স্টেটে আছে সেটা যদি বোঝা যায়, না কোন স্টেটে আছে না, যেই মানে ওর পি ভি টি এর মধ্যে যে রিলেশনশিপটা সিস্টেমের, দ্যাট ইজ কল্ড ইকুয়েশন অফ স্টেট। এটা একটা স্পেসিফিক রিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু আরটি হয়, এই আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু আরটি হয়, নিচের ভ্যান্ডার ওয়ালসটা হয় হচ্ছে রিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু ইন জেনারেল এই দুটোকেই আমি খুব ইন জেনারেলি লিখতে পারি ফাংশন অফ পি ভি এন্ড টি ইকুয়ালস টু 0। একটু ভেবে দেখ, এইটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে,
এটা হচ্ছে আমার রিয়াল গ্যাসের ক্ষেত্রে। কিন্তু আইডিয়ালি এই -RTটাকে নিচে নিয়ে এলে আর এটাকে -RT করে দিলে এই টোটালটাই লেফট হ্যান্ড সাইডটা দেখ হয়ে যায় ফাংশন অফ পি ভি এন্ড টি ইজ ইকুয়ালস টু 0, তাই তো? তাহলে therefore the pressure, volume and temperature are not independent variables. Some function of PVT যদি 0 হয় তাহলে কিন্তু কেউ ইন্ডিপেন্ডেন্ট নয়, মানে পি কে আমি ভিটি ছাড়া লিখতে পারবো না, ভি কে আমি পিটি ছাড়া লিখতে পারবো না, টি কে আমি পিভি ছাড়া লিখতে পারবো না। বুঝতে পারছি? হ্যাঁ। Therefore, the pressure, volume, and temperature are not independent variables. Consequently, the thermodynamic state of a homogeneous system is determined completely by knowing 2 out of 3 variables. মানে পি জানতে গেলে আমার ভি এবং টি জানতেই হবে, ভি জানতে গেলে পি এবং টি জানতেই হবে, টি জানতে হলে পি এবং ভি জানতেই হবে। এইবার হ্যাভিং সেড দ্যাট, এটা আমার বলা বাকি ছিল, সেই জন্য এইখান থেকে শুরু করছি। দেখ, যখন সাপোজ এ এন্ড বি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, প্রথম এ এন্ড বি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে কি হবে? সাম ফাংশন অফ পি এ এন্ড ভি এ is some function of PB and VB হবে। এটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ স্টেট, রাইট? হ্যাঁ। একটু আমি কি জানলাম, পি ভি আর টি সাম ফাংশন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ইকুয়েশন অফ স্টেট। আমি যখন বলবো যে সিস্টেম এ এন্ড বি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম, দেন সাম ফাংশন, ফাই গুলো হচ্ছে ফাংশন, এখন এফ লিখছি না, এফ পরে লিখছি, সাম ফাংশন পি এ ভি এ, এটা দিয়ে ক্যারেক্টারাইজড আমার, এই যে বললাম এ সিস্টেমটা পি এ ভি এ দিয়ে, বিটা হচ্ছে পিবি ভিবি দিয়ে, সিটা হচ্ছে পিসি ভিসি দিয়ে। তাহলে সাম ফাংশন অফ পি এ ভি এ ইজ সাম ফাংশন অফ পিবি ভিবি। তাহলে আবার যদি এইটার মতো করে লিখি, এটাকে এইদিকে নিয়ে এসে সাম আদার ফাংশন অফ অল দ্য ভেরিয়েবলস পি এ ভি এ অ্যাজ ওয়েল অ্যাজ পিবি ভিবি ইজ ইকুয়ালস টু 0, এটুকু লিখতে পারি আমরা। কোনো কোনো ফাংশন আমি এক্সপ্লিসিটলি লিখছি না, এটা ইন জেনারেল আমি ডিরাইভ করছি। কারো কোনো সমস্যা থাকলে বল। মানে যে কোনো একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন আছে ধর, তো সবগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গিয়ে একটা ফাংশন হিসেবে রাইট হ্যান্ড সাইডকে 0 হিসেবে লিখতেই পারি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এই টাইপের একটা ফাংশন যদি হয়, তাহলে এটা কখন সলভ করা যাবে বলতো? যখন এই যে কোনো একটা আরবিট্রারি ফাংশন আমি নিলাম, ধর পিবি কে অন্য এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল টার্মসে লিখতে পারবো। হ্যাঁ। এইটা তখনই এক্স্যাক্টলি সলভ করতে পারবো যখন পিবি, আমি ধরে নিচ্ছি পিবি, একটু পরে জানতে পারবো কেন পিবি ধরলাম, কে সাম আদার ফাংশন অফ ওই চারটের মধ্যে থেকে 3টে ভেরিয়েবল টার্মস লিখতে পারবো। একইভাবে এই যে প্রসেসটা আমি করলাম এ আর বি এর ক্ষেত্রে, এ আর বি এর ক্ষেত্রে পরের পেজে সেমটা করব হচ্ছে যদি বি এন্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে। এই বি এন্ড সি আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। একইভাবে সাম ফাংশন অফ পিবি ভিবি ইজ সাম আদার ফাংশন অফ পিসি ভিসি। একইভাবে আগেরটা F1 ধরেছিলাম, এখানে ক্যাপিটাল F2 ধরলাম, সবগুলো ভ্যারিয়েবলস এর ফাংশনকে 0 করলাম। এগেইন তারপরে কি করব, পিবি কে এইটা থেকে করলাম, পিবি কে অন্য 3টের ফাংশন হিসেবে লিখলাম, মানে ভিবি, পিসি আর ভিসি। ঠিক আছে, তার মানে পিবি কে এখানে F2 হিসেবে লিখলাম, আগের পেজে F1 হিসেবে লিখেছিলাম। ঠিক আছে, এটা করতেই পারি আমরা। তাহলে এই দুটো থেকে আগেরটা যদি ধর ইকুয়েশন 1 দিতাম আর ইকুয়েশন 2 দিতাম, এটা তাহলে এ আর বি আমি প্রথমে ধরলাম থার্মাল ইকুইলিব্রিয়াম, তারপরে ধরলাম বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে এই দুটো সলভ করে আমি পাবো ফর এ এন্ড সি টু বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম সেপারেটলি, F1 PA VA VB is equals to F2 VB PC VC.
বুঝতে পারছি? হ্যাঁ আগেরটা থেকে আমি একবার পিবি বের করেছি সাম স্মল f1 ফাংশন দিয়ে, এই ক্ষেত্রে বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়াম দিয়ে আরেকটা পিবি বের করলাম সাম আদার ফাংশন f2 পিবি পিসি আর ভিসি দিয়ে। এবার এই দুটো সমান করে দিলাম। সমান কখন করতে পারি? যখন এ এন্ড সি টু বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম সেপারেটলি। তাহলে লেফট হ্যান্ড সাইডে সাম ফাংশন অফ পিএ ভিএ এন্ড ভিবি আছে, রাইট হ্যান্ড সাইডে স্মল f2 ইজ এ ফাংশন অফ ভিবি পিসি এন্ড ভিসি আছে। এবার খুব ভালো মতো দেখ, if A and C are in thermal equilibrium with B separately, then according to the zeroth law, A and C are also in thermal equilibrium with each other. তাহলে A আর C যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে F3 এই নিচের এই যে F3 টা এটা লিখতে পারি আমি, if A and C are in thermal equilibrium. ঠিক আছে? হ্যাঁ তাহলে এই ইকুয়েশনটা, এই যে এই ইকুয়েশনটা, এই ইকুয়েশন contains a variable VB, দুধারেই আছে VB, whereas এই ইকুয়েশনটা does not contain the variable VB. একই করেছি আমি, জিরোথ লই করেছি, একটা সেপারেটলি আলাদা আলাদা ধরে, একটা এ আর সি ডিরেক্টলি থার্মাল ইকুইলিব্রিয়াম ধরে। কিন্তু আমার আসার কথা এই দুটো ইকুয়েশন অলমোস্ট একই, কারণ এইটার মধ্যে ভিবির প্রেজেন্স আছে, এর মধ্যে ভিবির প্রেজেন্স নেই। তার মানে আমি কি বলতে পারি, যে সাম ফাংশন অফ পিএভিএ is some other function phi 3 of PCVC. So in general যদি এ বি আর সি আলাদা আলাদা ভাবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতো, তাহলে phi 1 is a function of PAVA, phi 2 is a function of P2V2 and phi 3 is a function of PCVC হতো। These three functions have the same numerical value, though the parameters PV of each are different. This numerical value is termed as temperature of the body. Therefore, some function phi is a function of pressure and volume is equals to temperature. This is called the equation of state of the fluid. This is called the equation of state of the fluid. তাহলে কি আমি টেম্পারেচারের আইডিয়া পেলাম? স্যার লাস্টের পার্টটা আরেকবার বোঝাবেন? হ্যাঁ, একটু খটোমটো, কারণ এখানে যেহেতু আমি ডিরেক্ট কোনো ফর্মুলা লিখছি না, ইন জেনারেল ডিরাইভ করার চেষ্টা করছি, এই জন্য কিন্তু একটু মাথায় নিলেই বুঝতে পেরে যাবি আর কি। আমি প্রথম থেকে কি করেছিলাম, ফার্স্ট আগের পেজে করেছিলাম এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে কি হতে পারে। হ্যাঁ এই পেজে শুরুতে করেছি বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকলে কি হতে পারে। হ্যাঁ তারপরে ওই দুটোকে ইকুয়েট করেছি, দিয়ে ওই ইকুয়েশনটা রেখে দিলাম, রেখে দিয়ে বললাম যদি ডিরেক্টলি এ আর সি যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকতো উইথ বি সেপারেটলি, তাহলে জিরোথ ল লাগালে আবার ক্যাপিটাল F3 PA VA PC হতো। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি আমার একটার মধ্যে ভিবি আছে একটায় নেই, এটা যদি হোল্ড করতে হয়, তাহলে সাম ফাংশন অফ PAVA, এই যে phi 1 of PAVA is equals to phi 3 of PCVC হতে হবে। তাহলে প্রথম আমি প্যাড কাজ করছে না, phi 1 of PAVA is equals to phi 3 of PCVC হতে হবে। কিন্তু আমি আগের পেজেই যখন এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়ামে করেছিলাম, তখন phi 1 PAVA is equals to phi 2 P2 PBVB ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এই তিনটেকে আমি একসাথে ইকুয়াল করে হ্যাঁ দিই। তাহলে এই phi 1 phi 2 phi 3 এগুলো ভুলে যা, এগুলো যে কোনো আরবিট্রারি ফাংশন, ভেতরের অবজারভেবল গুলোর দিকে তাকা। পি ভি আছে
আর প্রত্যেকটা স্টেট সাফিক্স হিসেবে আছে। এ স্টেট থাকলে পিএভিএ আছে, বি স্টেট থাকলে পিভিভিবি আছে, সি স্টেট থাকলে পিসিভিসি আছে। তাহলে ইন জেনারেল এটাকে আমি একটা কমন ফাংশন লিখতে পারি, সাম ফাই ইজ এ ফাংশন অফ পিভি। তাহলে এমন এই তিনটের মধ্যে এমন একটা কিছু আছে যেটা তিনটের ক্ষেত্রেই ইকুয়াল। আর ফাংশন হিসেবে যেহেতু লিখেছি পি এরও ফাংশন ভি এরও ফাংশন, তার মানে সেগুলো পিভি ইটসেলফ হতে পারে না, সাম আদার ফাংশন রেদার দেন প্রেসার এন্ড ভলিউম হবে। দ্যাট আচ্ছা, ফাংশন ইজ হ্যাঁ। কল্ড টেম্পারেচার। আচ্ছা, So this numerical value is termed as temperature of the body. মনে থাকবে, this is called the equation of state of the fluid. Therefore, the temperature of a system can be defined as the property that determines whether or not the body is in thermal equilibrium with the neighboring systems. একটু আগে যেটা বলছিলাম, ওই ঠান্ডা গরম বেশি কম এইরকম রিলেটিভ না বলে temperature of a system can be defined as the property that determines whether or not the body is in thermal equilibrium with the neighboring systems. If a number of systems are in thermal equilibrium, this common property of the system can be represented by a single numerical value called the temperature. It means that if two systems are not in thermal equilibrium, they are at different temperatures. মানে এটা করোলারি, যদি একই থাকে তাহলে একটা কমন টেম্পারেচার আছে, কিন্তু যদি টু সিস্টেমস আর নট ইন থার্মাল ইকুইলিব্রিয়াম তার মানে দে আর এট ডিফারেন্ট টেম্পারেচারস, এটা বুঝতে হবে। এটা একটা ডাইরেক্ট এক্সাম্পল কি, যেগুলো আমরা দিয়ে জ্বর মাপি, মার্কারি থার্মোমিটার। The pressure above the mercury column is 0 and volume of mercury measures the temperature. If a thermometer shows a constant reading in two systems A and B separately, it will show the same reading even when A and B are brought in contact. কি বোঝাল, কি বলেছে এটা? আচ্ছা, আচ্ছা। যেগুলো দিয়ে আমরা কমন এখনো অবধি টেম্পারেচারে কি করেছিস, ভিসকসিটি করেছিস, হ্যাঁ। বলের একটা কমন টেম্পারেচার মেপে নিস। এই থার্মাল ফিজিক্সে বেশ কয়েকটা এক্সপেরিমেন্ট আছে যেখানে তিনটে অবজেক্ট তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে থাকবে, সেটা মাপতে হবে। তোরা লিজে হয়তো কিছুটা করেছিস, না লিজ তো নেই, লিজ করিসনি, লিজ এই থার্মালে আছে। আচ্ছা ঠিক আছে, পরের সেমিস্টারে যদি প্র্যাকটিক্যাল করার সুযোগ পাস কোভিড এর পরবর্তীকালেও, তাহলে দেখতে পারবি, নালে দেখার কোনো উপায় নেই। হ্যাঁ, তাহলে if a thermometer shows a constant reading in two systems A and B separately, it will show the same reading even when A and B are brought in contact. তাহলে এই অবধি এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এবং এই জন্য আমি এত ফোকাস দিয়ে পড়াচ্ছি যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে ফার্স্ট থার্মোডাইনামিক্সে টেম্পারেচারের কনসেপ্টটা এসছে বা টেম্পারেচারের ডেফিনেশনটা এসছে। অলদো টেম্পারেচারের ডেফিনেশনটা অত সহজ নয়, যেহেতু আমরা টেম্পারেচারকে কিছু দিয়ে কোয়ান্টিফাই করতে পারি না, সেই জন্য ইন জেনারেল অনেক এ বি আর সি সিস্টেম দিয়ে এই ফাংশন হিসেবে ভেঙে ভেঙে, এটা সবাইকে বলছি তোরা বাড়িতে আবার নিজের মতো করে করে দেখবি, খুব সহজ। কিন্তু এই ফাংশন গুলো যে ইকুয়াল করে একটা কমন ফাংশনে আনা হলো শেষে, এইটাই যে টেম্পারেচারের কনসেপ্ট, এটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট বা ইম্পর্টেন্ট ডেফিনেশন অফ থার্মোডাইনামিক্স, যেটা এখন অবধি ডিসকাসড। আরে বল এখন অবধি কি অসুবিধা আছে, তারপরে আমি অন্য কিছু বলছি। সবাই কি আছিস? হ্যাঁ স্যার, আছি। হ্যাঁ স্যার। তুই বুঝতে পারছিস নাকি অন্য কিছুতে কনসেন্ট্রেট করে আছিস? না না, বুঝতে পারছি। স্যার এত বুঝেছি, ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, এবার তোরা কিছু বল, আমার গলা টলা চোখ হয়ে যাচ্ছে বলতে বলতে। আচ্ছা, সাপোজ তোদের একটা টেম্পারেচার ভার্সেস প্রেসার
কার্ভ আঁকতে দিলাম ফর পিওর সাবস্টেন্স, কেমন আঁকবি? পিওর সাবস্টেন্স বলাও মুশকিল এখানে, ফট করে একটা বলা মানেই সেটা ডেফিনেশন জানতে হবে। আচ্ছা এটা দিয়ে শুরু করি তাহলে, হোয়াট আর কল্ড দ্য পিওর সাবস্টেন্স? হ্যাঁ, পিওর সাবস্টেন্স বলতে কি বুঝি বল? হোমোজেনিয়াস টাইপের ব্যাপারটা। হ্যাঁ, অনেকটা কাছাকাছি আছিস। বলবো A pure substance is one that has a homogeneous and invariable chemical composition, যেটা একটু আগে বললাম। কোনো আচ্ছা ভ্যারিয়েশন অফ কেমিক্যাল সাবস্টেন্স হলে হবে না, ইনভ্যারিয়েবল কেমিক্যাল কম্পোজিশন। It may exist in more than one phase, but the chemical composition is the same in all phases. Thus, liquid water, a mixture of liquid water and water vapor, and a mixture of ice and liquid তাহলে কি বললাম? Liquid water, a mixture of liquid water and water vapor, and a mixture of ice and liquid water are all pure substances. Every phase has the same chemical composition. বুঝতে পারছি? হ্যাঁ স্যার। তার মানে ফেজ আলাদা হলেও যেহেতু আমার একই রকম মলিকিউল আছে ওয়াটার ভেপার এবং স্টিম, ওয়াটার ভেপার এবং আইসে, সেই জন্য কোনো পার্থক্য হলো না। তাহলে পিওর সাবস্টেন্স ইজ ওয়ান দ্যাট হ্যাজ এ হোমোজিনিয়াস এন্ড ইনভ্যারিয়েবল কেমিক্যাল কম্পোজিশন। আচ্ছা এইটা দিয়েই আমাদের পরের বক্তব্যটা। যে তোদের একটা আঁকতে দিয়েছি কি, ভেপার লিকুইড এন্ড সলিড ফেজ ইকুইলিব্রিয়াম যদি আঁকতে হয়, কি আঁকবি তাহলে? টেম্পারেচার আর ভার্সেস প্রেসার, এক্স অ্যাক্সিসে টেম্পারেচার আছে, ওয়াই অ্যাক্সিসে প্রেসার আছে, তাহলে কার্ভটা কেমন আঁকবি? এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করার মতো হবে। কেমন? মানে প্রেসার ইনক্রিজ হলে টেম্পারেচারও ইনক্রিজ হবে, আবার প্রেসার ডিক্রিজ হলে টেম্পারেচারও ডিক্রিজ হবে। পিওর সাবস্টেন্স আগেই বলেছি কিন্তু, হ্যাঁ, এইদিকে টেম্পারেচার, এইদিকে প্রেসার। পিওর সাবস্টেন্সের ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে। এটা হচ্ছে ভেপার প্রেসার কার্ভ। ভিপি মানে হচ্ছে ভেপার প্রেসার কার্ভ। এই দিকে আছে হচ্ছে লিকুইড, এই দিকে আছে হচ্ছে ভেপার। কেন বল দেখি? কার্ভটা লেফট হ্যান্ড সাইডে লিকুইড, রাইট হ্যান্ড সাইডে ভেপার, কেন? ভেপার স্টেটে টেম্পারেচার বাড়বে হ্যাঁ, আর প্রেসার কমবে, আর লিকুইড স্টেটে প্রেসার বাড়বে টেম্পারেচার কমবে। মানে টেম্পারেচার কম হলে লিকুইড হবে। হুম। তাহলে কেউ যদি এই দিক দিয়ে বোঝাতে চায় টেম্পারেচার এইদিকে বেশি ছিল ধীরে ধীরে কমছে, তাহলে কার্ভটার সাথে ও কিভাবে বোঝাবে? আর টেম্পারেচার যখন বেশি ছিল তখন ভেপারের, এখান থেকে বোঝানো শুরু করলো, তখন হ্যাঁ কিন্তু পুরোটাই ভেপার, তখন কিন্তু হ্যাঁ হ্যাঁ এক্সিস্টেন্স নেই। হ্যাঁ এই কার্ভটা যখন থেকে এক্সিস্ট করতে শুরু করলো তখনই কিন্তু এই দিকটা হচ্ছে আমার ভেপার আর এই দিকটা হচ্ছে আমার লিকুইড। তার মানে এই গ্রাফটার উপরে লিকুইড আর ভেপারের কো এক্সিস্টেন্স আছে, বুঝতে পারছি? আচ্ছা হ্যাঁ। যখন টেম্পারেচারটা সো হাই তখন লিকুইডের কোনো এক্সিস্টেন্স নেই, পুরোটাই ভেপার। যখন কমতে কমতে ক্রিটিক্যালি এই গ্রাফটা এক্সিস্ট করতে শুরু করলো তখন এই রাইট হ্যান্ড সাইডটা ভেপার, লেফট হ্যান্ড সাইডটা লিকুইড। একটু পরে মানে আজকে আর হবে না, পরের দিনে
তিনটে স্টেটই কোএক্সিস্ট করে এরকম গ্রাফ আমরা আঁকবো, লিকুইড, ভেপার, সলিড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কার্ভ ইন থার্মাল ফিজিক্স। আচ্ছা, এক্ষেত্রে দু তিনটে কথা তোরা একটু জানিস, কিছুটা বারবার আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে কম্প্রেসড লিকুইড, একটা হচ্ছে সাবকুলড লিকুইড, একটা হচ্ছে স্যাচুরেটেড ভেপার, আর একটা হচ্ছে সুপার হিটেড ভেপার। পড়েছিস কি কোথাও? না তো। পড়েছিস হয়তো। কম্প্রেসড লিকুইডটা তো ওই কি বলবো, মানে ওটা প্রেসার কম্প্রেস করে দেয়, বাট ওটা লিকুইড স্টেটেই থাকে, এরকম কিছু একটা, মানে টোটাল জানি না পুরোটা কি ব্যাপার। আচ্ছা, পিওর সাবস্টেন্স বোঝানো হয়ে গিয়েছে। আচ্ছা, স্যাচুরেশন টেম্পারেচার বলতে কি বুঝিস? এটা জানিস? যে স্টেটে টেম্পারেচার বাড়ালেও অন্য কোনো কিছু চেঞ্জ হবে না, বরং উল্টোটা। The term saturation temperature designates the temperature at which vaporization takes place at a given pressure. ওকে। At a given pressure মানে প্রেসার আমি নড়াবো না, টেম্পারেচার ক্রমশ বাড়িয়ে যাব, যেই টেম্পারেচারে গিয়ে আমার ভেপারাইজেশন স্টার্ট হলো, দ্যাট ইজ কল্ড স্যাচুরেশন টেম্পারেচার। আর সেই করেসপন্ডিং প্রেসারটাকে বলবো স্যাচুরেশন প্রেসার। তার মানে একটা যখন বলবো তখন অন্যটাকে ফিক্স রাখবো। স্যাচুরেশন টেম্পারেচার যখন বলছি তখন বলবো গিভেন প্রেসার, স্যাচুরেশন প্রেসার যখন বলবো তখন বলবো গিভেন টেম্পারেচার। যেমন ফর এক্সাম্পল ওয়াটারের ক্ষেত্রে 99.6 ডিগ্রি সেন্টিগ্রেড the saturation pressure is 0.1 megapascal, and for water at 0.1 megapascal the saturation temperature is 99.6 degree centigrade. For a pure substance there is a definite relationship between saturation pressure and saturation temperature. এই কার্ভটাকে আমি বললাম আগেই ভেপার প্রেসার কার্ভ বলে। If a substance exists as solid at the saturation temperature and pressure, it is called saturated liquid. কি বললাম? If a substance exists as liquid at the saturation temperature and pressure, it is called saturated liquid. পুরোটা ভেপার হলো না, লিকুইড হিসেবে রয়ে গেল। If the temperature of the liquid is lower than the saturation temperature for the existing pressure, it is called either a subcooled liquid or a compressed liquid. Subcooled liquid or a compressed liquid. If a temperature of the liquid is lower than the saturation temperature for the existing pressure, it is called either a subcooled liquid or a compressed liquid. If a substance exists as vapor at the saturation temperature, it is called saturated vapor. If a substance exists as vapor at the saturation temperature, it is called saturated vapor. স্যার, হ্যাঁ, সাবকুলড লিকুইড বা কম্প্রেস লিকুইড যেটা বললেন, যে স্যাচুরেশন টেম্পারেচারের থেকে কম যদি কোনো লিকুইডের টেম্পারেচার হয় তাহলে তাকে বলে, তাই তো? তো তাহলে মানে সাবকুল বা প্রেসারটাকে আলাদা করা যাবে না। এক্সিস্টিং প্রেসারে যদি কোনো লিকুইডের টেম্পারেচার স্যাচুরেশন টেম্পারেচারের থেকে কম হয় সেটাকে বলবো আমরা সাবকুলড লিকুইড। সাবকুলড লিকুইডটাকে আবার এরকম বলা যায় দ্যাট ইমপ্লাইং দ্য টেম্পারেচার ইজ লোয়ার দ্যান দ্য স্যাচুরেশন টেম্পারেচার ফর এ গিভেন প্রেসার। মানে এগুলো খুব স্পেশালাইজড কেস, সব ক্ষেত্রে হবে না।
কিন্তু মেবি এরকম হতে পারে, সেই জন্য ডিফাইন করে রেখেছে সাবকুল লিকুইড অর কম্প্রেসড লিকুইড। আচ্ছা। আচ্ছা, লাস্ট এই কাপটা দিয়ে শেষ করব, ভলিউম ভার্সেস টেম্পারেচার কার্ভ। এটা মানে সিলেবাসের থেকে বেশি আমাদের জানাটা ভালো, মানে বিভিন্ন কার্ভ গুলো কেন কিভাবে এক্সিস্ট করে। এটা তোরা দুজন বাদ দিয়ে অন্য কেউ বল। এইদিকে ভলিউম আছে আর এইদিকে টেম্পারেচার আছে। টেম্পারেচার ভলিউম ডায়াগ্রাম ফর ওয়াটার কেমন হবে গ্রাফটা? temperature volume diagram for water showing liquid and vapor phases। এটা দিয়ে শেষ করবো, তাড়াতাড়ি বল। বলবো এই দিক থেকে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। ভলিউম যখন অনেক বেশি, টেম্পারেচার ধীরে ধীরে কমাচ্ছি। এটা ডি, এটা সি, এই পয়েন্টটা কে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। কেন এরকম হলো? ইনিশিয়াল স্টেট ছিল ধর 0.1 মেগাপাস্কাল আর 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে এ যেখানে আঁকা আছে, সরি, এ যেখানে আছে দ্যাট রিপ্রেজেন্ট দ্য ইনিশিয়াল স্টেট, বি যেখানে আছে দ্যাট রিপ্রেজেন্ট দ্য স্যাচুরেটেড লিকুইড স্টেট অফ, ওই যেটা লিখেছিলাম 0.1 মেগাপাস্কাল and 20 degree centigrade. Let state A represent the initial state, B the saturated liquid state 100 degree centigrade, and the line AB the process in which the liquid is heated from initial temperature to the saturation temperature. Point C is the saturated vapor state, and line BC is the constant temperature process in which the change of phase from liquid to vapor occurs. Line CD represents the process in which the steam is superheated at constant pressure. এটা হচ্ছে প্রেসার এক রেখে টেম্পারেচার কমানো, এক রেখে ভলিউম কমানো হয়েছে। এই দিকের গ্রাফটাকে বলে হচ্ছে স্যাচুরেটেড ভেপার লাইন।
আর এইটাকে বলে হচ্ছে স্যাচুরেটেড লিকুইড লাইন। যে কোনো বইতে পেয়ে যাবি, আমিও মেটেরিয়াল পাঠাচ্ছি, যদি বুঝতে না পারিস তাহলে জিজ্ঞেস কর।